স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, আমি এই ভিডিওতে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের যে 70 নম্বর আছে সেই 70 নম্বর সম্পর্কে। তোমরা জানো যে এই অংশে আমাদের মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। পারিভাষিক শব্দ অনুবাদ 10, দিনলিপি অথবা প্রতিবেদন রচনা 10, বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র 10, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ 10, সংলাপ অথবা ক্ষুদে গল্প 10, প্রবন্ধ রচনা 20। এই মোট 70 নম্বরের আমাদের পরীক্ষা দিতে হবে। তো এই অংশগুলোতে কিভাবে আমরা পূর্ণ নম্বর পেতে পারি তার প্রয়োজনীয় পরামর্শ আমি এই ভিডিওতে দেব। প্রথমেই আমরা দেখব যে 7 নম্বর যে প্রশ্ন তোমাদের প্রশ্নে থাকবে, সেখানে কতে থাকবে পারিভাষিক শব্দ, কয়েকটি পারিভাষিক শব্দ দেওয়া থাকবে, তার পারিভাষিক রূপ লিখতে হবে এবং আরেকটি দেওয়া থাকবে খতে একটি ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে যেটাকে তোমার বাংলায় অনুবাদ করতে হবে। তো সেক্ষেত্রে আমি হলে অবশ্যই যে পারিভাষিক রূপ আছে সেটা লিখতাম, কারণ এখানে যদি আমি নির্ভুল বানানে 15টি পারিভাষিক শব্দ থাকবে, সেখান থেকে আমাকে 10টি পারিভাষিক শব্দের পারিভাষিক রূপ লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই পারিভাষিক রূপ লিখব। তারপরও তোমাদের যদি কারো কমন না আসে, যদি 4 থেকে 5টি পারিভাষিক শব্দ পারো, সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে অনুবাদ তোমার কমন বেঁধেছে এবং তুমি লিখলে ভালো নম্বর পাবে, সেক্ষেত্রে অবশ্যই অনুবাদের ভাবানুবাদ করতে হবে। তুমি যদি আক্ষরিক অনুবাদ করো তাহলে একটি অ্যাভারেজ নম্বর পাবে। তো সেক্ষেত্রে তুমি অ্যাভারেজ নম্বর প্রাপ্তি এড়াতে তুমি অবশ্যই ভাবানুবাদ করবে। তো আমি যেহেতু পারিভাষিক রূপ লিখব, তো পারিভাষিক রূপ কিভাবে লিখব সেটা একটু দেখো। যে বাম পাশে একটি পৃষ্ঠায় আমি বাম পাশে মার্জিন নিব, ডান পাশে উপরের দিকে মার্জিন নিব এবং একটা পৃষ্ঠায় লেখার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্নের খ এর উত্তর, এখানে খ না, এখানে দেখা গেল এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন এবং এটা হচ্ছে ক এর উত্তর। তো এখানে বাম পাশে আমি প্রদত্ত শব্দগুলো লিখব এবং ডান পাশে যে পারিভাষিক রূপ আছে সেই পারিভাষিক রূপ 10টি লিখব। এখানে 15টি আমি লিখে দিয়েছি, তোমরা যে কোনো 10টি লিখবে। এবং অবশ্যই এখানে একটি জিনিস মনে রাখবে যে নির্ভুল বানানে কোনো জায়গায় যদি তুমি বানানটি ভুল করো, তার মানে তুমি একটি নম্বর কম পাবে। অর্থাৎ নির্ভুল বানানে অবশ্যই পারিভাষিক শব্দের পারিভাষিক রূপগুলো লিখতে হবে। সেক্ষেত্রে আমি কতগুলো পারিভাষিক শব্দ যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে সেই রকম পারিভাষিক শব্দ আমি এখানে দিয়ে দিয়েছি, তুমি চাইলে এগুলো অনুকরণ করতে পারো। দেখো পেজ চেঞ্জ হচ্ছে, তুমি এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আশা করি এখান থেকে তুমি কমন পাবে। তুমি যে বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, এগুলো তুমি কমন পাবে। এরপরে দেখো আরও একটি পৃষ্ঠা পৃষ্ঠা পরিবর্তন হচ্ছে, তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পৃষ্ঠা পরিবর্তন হচ্ছে। এরপরে আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন, আমাদের যে মূল পরীক্ষার প্রশ্ন। সেখানে দেখব যে সেখানে দুটি বিষয় থাকবে, কতে থাকবে দিনলিপি এবং খতে থাকবে প্রতিবেদন। তুমি যে কোনো বিষয় তোমার যেটা তুমি ভালো পারো সেই বিষয়টি তুমি লিখতে পারো। সেক্ষেত্রে প্রতিবেদন এবং দিনলিপি লেখার জন্য কতগুলো সময় বা কতগুলো টেকনিক রয়েছে। যেমন ধরো দিনলিপি বা প্রতিবেদন রচনার ক্ষেত্রে তোমাকে কাঠামোর জন্য তোমাকে নম্বর দেওয়া হবে 2, বিষয়বস্তু উপস্থাপনের জন্য তোমাকে নম্বর দেওয়া হবে 6, রচনা শৈলীর জন্য তোমাকে নম্বর দেওয়া হবে 2। এই মোট 3টি বিষয়ের উপর তোমাকে 10 নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি দিনলিপি অথবা প্রতিবেদন রচনা লিখতে পারো। আমি তোমাকে দেখাবো যে কিভাবে আমরা একটা নির্ভুল দিনলিপি লিখতে পারি। এখানে দেখো বাম পাশে মার্জিন নিয়ে নিয়েছি, ডান পাশে মার্জিন নিয়ে নিয়েছি এবং প্রশ্নের যে নম্বর সেই নম্বরটি দিয়ে নিয়েছি। দিনলিপি লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই 4টি জিনিস মনে রাখবো, যে বাম পাশে উপরের দিকে এখানে তারিখ, বার, সময় এবং স্থান, এই 4টি জিনিস আমরা অবশ্যই লিখে নিব। তারপরে ওই দিনের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কি কি করেছি এবং মূল বিষয়টিকে ফোকাস করে, অর্থাৎ কলেজে প্রথম দিনের যে দিনলিপি সেই বিষয়টিকে ফোকাস করে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কি কি করেছি
এই বিষয়টি আমরা প্যারা প্যারা করে লিখব। সেক্ষেত্রে আমরা এখানে 2 কিংবা 3টি পৃষ্ঠা আমরা এখানে ব্যয় করতে পারি। এবং অবশ্যই এখানে তোমার ভাষা এবং রচনা শৈলী এবং এই বিষয়গুলোকে এবং কাঠামোগুলোকে গুরুত্ব দেওয়া হবে। তুমি ঢালাওভাবে যদি লিখে যাও তাহলে কিন্তু হবে না, তোমাকে অবশ্যই প্যারা প্যারা করে, অর্থাৎ সমগ্র দিনে তুমি কি কি করেছো সেটা লিখতে পারবে। আর যে সকল শিক্ষার্থী যারা প্রতিবেদন লিখতে চাও, তোমরা জানো যে 3 ধরনের প্রতিবেদন আছে। এক ধরনের অনুসন্ধানী প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সেক্ষেত্রে তোমাদের 2টো প্রতিবেদন ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, এটি মূলত এসে থাকে, তবে তার পাশাপাশি কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে এসে থাকে। এবার এই সাজেশন আমি কয়েকটা দিয়ে দিয়েছি তোমাদের দিনলিপি, তোমরা আশা করি এই দিনলিপিগুলো যদি ফলো করো তাহলে কমন পাবার সমূহ সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা একটু দেখব যে বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। সেক্ষেত্রে তোমরা বৈদ্যুতিন চিঠি লিখতে পারো অথবা আবেদনপত্র লিখতে পারো। তো সেক্ষেত্রে আমরা দেখব যে বৈদ্যুতিন চিঠি লেখার জন্য অথবা আবেদনপত্র লেখার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঠামোর জন্য 2 রয়েছে, বিষয়বস্তু উপস্থাপনের জন্য 6, ভাষা শৈলীর জন্য রয়েছে 2। এই মোট 3টি বিষয়ের উপরে তোমাকে মোট 10টি নম্বর দেওয়া হবে। তো আমরা একটি বৈদ্যুতিন চিঠি দেখব। বৈদ্যুতিন চিঠি কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট আমরা একটু দেখে নিব। এখানে দেখো 9 নম্বর প্রশ্নের খ এর উত্তর, এবং অবশ্যই আমরা একটা পৃষ্ঠার মধ্যেই এটা শেষ করার চেষ্টা করব। এবং সেখানে দেখো একটি বক্স করে নিতে হবে। সমগ্র তুমি খাতাটাকে সম্পূর্ণরূপে, দুই পাশে মার্জিন তো থাকবেই, উপরেও মার্জিন থাকবে, কিন্তু তারপরও ওই যে মূল প্রশ্নটি লেখার পরে, প্রশ্নের যে নম্বরটা সেটা লেখার পরে তোমাকে যেই কাজটি করতে হবে যে এটাকে সম্পূর্ণ একটা বক্সে রূপান্তর করতে হবে। তারপর উপরে যে বিষয়টি লিখতে হবে টু, অর্থাৎ তুমি যাকে পাঠাচ্ছ তার একটা ইমেল, পারফেক্ট একটা ইমেল নম্বর লিখতে হবে। সিসি এগুলো খালি রাখতে হবে, বিসিসিটাও খালি রাখতে হবে। সাবজেক্টটা এখানে আমরা লিখব। তারপর টেক্সটে যে যাকে আমরা লিখছি তাকে সম্বোধন করে কোন কোন বিষয়ে আমরা ফোকাস করব। যেমন ধরো এখানে রক্ত চেয়ে আমরা, এবং রক্ত এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা চেয়ে, তাহলে কোন গ্রুপের রক্ত, কত ব্যাগ আমাদের প্রয়োজন, কোন হসপিটালে এখানে আমরা পৌঁছে দিব, কার সাথে যোগাযোগ করব, তার সাথে যোগাযোগের যে নম্বর, এই প্রয়োজনীয় 5 থেকে 6টি বিষয়কে কিন্তু ফোকাস করব। এবং এখানে খুব সংক্ষিপ্ত আকারেই একটা পৃষ্ঠার মধ্যেই কিন্তু আমরা এখানে লিখব। শেষে অনুরোধ ক্রমে তোমার যে বন্ধু অথবা যে তুমি যে পাঠাচ্ছ তোমার যে নামটি, এবং অবশ্যই এখানে একটি জিনিস খেয়াল করব, আমরা আমাদের নিজের যে নামটি আছে সেই নিজের নামটি কখনোই এখানে লিখব না। এরপরে আমরা দেখার চেষ্টা করব এখানে তোমাদের কতগুলো সাজেশন আমি দিয়ে দিয়েছি ইমেইলের জন্য। এই ইমেইলগুলো তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই কমন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখব সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ 10 নম্বরে। তো সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সারাংশটাই ভালো করে দেখব, তবে সারমর্মও কিন্তু আসতে পারে, তবে সারাংশটাই কিন্তু বেশি আসে। তো সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, আমি অবশ্যই সারাংশ অথবা সারমর্ম লিখব, ভাব সম্প্রসারণটা বর্জন করব। কারণ সারাংশ সারমর্ম আমি 10 মিনিটের, অর্থাৎ 5 মিনিটে আমি সারাংশের যে মূল উদ্দীপক আছে সেটা পড়ব এবং 5 মিনিটে এটা লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমি কিন্তু ভাব সম্প্রসারণ এড়িয়ে চলব। তো এটা কিভাবে লিখব তার জন্য কিন্তু একটি পরামর্শ রয়েছে, যে সারাংশ সারমর্ম লেখার জন্য তোমাকে অবশ্যই মূল বিষয়বস্তু উপস্থাপন, তার জন্য নম্বর রয়েছে 6, গঠনশৈলী তার জন্য নম্বর রয়েছে 4। তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব যে একটি সারাংশ লিখব। একটি সারাংশ লেখার জন্য অবশ্যই মূল বিষয়টাকে আমরা ফোকাস করব, এবং যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ লিখব। এবং এখানে দুর্বোধ্য যে শব্দগুলো আছে সেগুলো আমরা বর্জন করব এবং নিজের ভাষায়, সহজ সরল ভাষায় এটাকে আমরা লেখার চেষ্টা করব। এবং অবশ্যই এটা 4টি বাক্যের বেশি নয়, 3টি হলে ভালো হয়, বা 3টি লাইনে আমরা এটা লেখার চেষ্টা করব। কখনোই এটা বড় করার চেষ্টা করব না। মনে রাখবো এটার নাম সারাংশ বা সারমর্ম, অর্থাৎ মূল বিষয়ের ফোকাস যে অংশটা সেটাই আমরা লিখব। এর বিপরীতে রয়েছে ভাব সম্প্রসারণ। ঠিক একই রকমভাবে সারাংশ সারমর্মের বিপরীত অংশ, সারাংশ সারমর্মে আমরা কনসাইজ বা মূল অংশটুকু লিখি, কিন্তু ভাব সম্প্রসারণে আমরা ভাবটাকে সম্প্রসারিত করি, অর্থাৎ বিশ্লেষণ করি। এক্ষেত্রে আমরা এটাকে
3 অথবা 4 পৃষ্ঠায় লিখতে পারি। অর্থাৎ ভাবটাকে আমরা সম্প্রসারিত করব এবং এটাকে যত পরিমাণে বেশি লেখা যায়, তার মানে এই নয় যে আমরা 4-5 পৃষ্ঠা লিখব, 2 থেকে 3 পৃষ্ঠা আমরা এটা লিখতে পারি। এবার দেখব যে আমরা এর কতগুলো সারাংশ সারমর্মের জন্য আমরা যে বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে, ভাব সম্প্রসারণ বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা সমাধান করতে পারো। এরপরে আমরা 11 নম্বর যে প্রশ্ন, ফেসবুকের এখানে সংলাপ আমরা লিখব অথবা লিখতে পারি ছোট গল্প। সংলাপ লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে সংলাপ লিখব, কারণ সংলাপ কতগুলো নির্দিষ্ট বিষয়কে ফোকাস করে আমরা যদি লিখি তাহলে কিন্তু পূর্ণ নম্বর পাবো। আর যদি আমরা ক্ষুদে গল্প লিখতে চাই তাহলে সেখানে অবশ্যই কতগুলো বিষয়কে ফোকাস করতে হবে। 1 নম্বর হচ্ছে সেখানে তার একটা সুন্দর নামকরণ বা শিরোনাম থাকতে হবে। মূল বিষয় যখন লিখব সেখানে চরিত্র এবং সেই অনুযায়ী ঘটনা বর্ণনা করতে হবে। আমরা একটু দেখে নিব যে সংলাপের জন্য কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ। সংলাপের জন্য কাঠামোর জন্য রয়েছে 2, বিষয়বস্তু উপস্থাপনের জন্য রয়েছে 6, যুক্তি ও ভাষাশৈলীর জন্য রয়েছে 2। এই মোট 10 নম্বর। আর ক্ষুদে গল্প যখন আমরা লিখব তার শিরোনামের জন্য রয়েছে 2, চরিত্র চিত্রণের জন্য বা ঘটনা বর্ণনার জন্য রয়েছে 6 এবং ভাষাশৈলীর জন্য রয়েছে 2। এই মোট 10 নম্বর। তো সেক্ষেত্রে আমরা সংলাপটি লিখব, কারণ সংলাপ লেখার জন্য আমাদের খুব সহজভাবে লিখতে পারবো। একটা পারফেক্ট সংলাপ কিভাবে লিখব তার একটি নমুনা আমি দিয়ে দিয়েছি। যেমন ধরো এই সংলাপ লেখার সময়, যেমন ধরো এখানে যে আমরা মোট যে চরিত্রগুলো থাকবে সেই চরিত্র অনুসারে প্রত্যেকটি চরিত্রের 10টি সংলাপ করে, অর্থাৎ 20টি সংলাপ আমরা এখানে লিখব। এই সংলাপ লেখার সময় আমাদের যেই জিনিসটি মূল মানে আমাদের মাথায় রাখতে হবে যে মূল বিষয়টাকে ফোকাস করব, এবং আরেকটা জিনিস যে যারা সংলাপ দিবেন আমরা এমন যেন না হয় যে একজন সংলাপ বলছেন আর একজন শুনছেন হ্যাঁ হু এভাবে বলছেন না, এখানে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা সংলাপ তৈরি হবে। অর্থাৎ একজন বলছে আর একজন শুনছে এরকম নয়। এমনকি আমরা শিক্ষক শিক্ষার্থীর সংলাপ যখন বলবো তখন যেন এরকম না হয় শিক্ষক বলছে আর শিক্ষার্থী হ্যাঁ হু এরকম করছে, এরকম যেন না হয়। শিক্ষক বলবে, শিক্ষার্থী শুনবে, এমনকি শিক্ষার্থীও বলবে। অর্থাৎ এখানে পারস্পরিক ভাব বিনিময়টা হবে এবং এই ভাব বিনিময়ের মাধ্যমে মূল যে বিষয়টা আছে সেই মূল বিষয়টা গুরুত্ব পাবে। এক্ষেত্রে আমরা এক একজনের 10টি সংলাপ অর্থাৎ মূল 20টি সংলাপ, সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে এটা কত বড় হবে, সেক্ষেত্রে আমরা 2 অথবা 3 পৃষ্ঠা এটা লিখতে পারি। এবং এই সংলাপটা অবশ্যই প্রাণবন্ত হতে হবে এবং প্রত্যেকটি সংলাপ কিন্তু পূর্ণাঙ্গভাবে লিখতে হবে। তবে এই সংলাপ কিন্তু কখনো কখনো একটি শব্দে কিংবা একটি বাক্যে কিংবা একাধিক বাক্যেও হতে পারে। তবে ছোট বাক্যে সংক্ষিপ্ত আকারে সহজ সরলভাবেই প্রকাশ করা উচিত। আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই সংলাপ প্রকাশ করার জন্য অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে, কখনোই কিন্তু নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে না। যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় তাহলে কিন্তু যিনি উত্তরপত্র মূল্যায়ন করবেন তখন কিন্তু তিনি তোমাকে কম নম্বর দিতে পারেন। সংলাপ লেখার ক্ষেত্রে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা প্রকাশ করব, নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা পরিহার করব। তো কতগুলো সংলাপের আমি সাজেশন দিয়ে দিয়েছি, এখান থেকে এই সংলাপগুলো যদি তুমি দেখো তাহলে কিন্তু এখান থেকে কমন পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এরপরে শেষ পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা আমাদের মোট 5টি বিষয় আসবে। 5টি বিষয়কে ফোকাস করে আমরা এই প্রবন্ধগুলো লেখার চেষ্টা করব। এই প্রবন্ধ লেখার সময় যেই 5টি বিষয়, যেমন ধরো আমি এখানে 21-এর চেতনা বা সাম্প্রতিক বাংলাদেশ দিয়ে দিয়েছি। যেমন ধরো যশোর বোর্ডে গতবার চলে এসেছিল 21 আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেক্ষেত্রে কিন্তু এবার 21-এর চেতনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো 21-এর চেতনা কিংবা যেই আমরা প্রবন্ধ লিখব, প্রবন্ধ লেখার সময় কিন্তু আমরা ভূমিকা এবং উপসংহারে ভূমিকাতে আমি মূল যে বিষয়টাকে লিখতে যাচ্ছি সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভূমিকাটি আমরা লিখব। তো ভূমিকাটি লেখার সময় আমরা অবশ্যই দেখার চেষ্টা করব যে একটি পৃষ্ঠার 3 ভাগের 1 ভাগ ভূমিকা আমরা লেখার চেষ্টা করব। আমাদের হাতের লেখা যেরকম হয়, যেমন ধরো আমরা প্রত্যেকটি পৃষ্ঠায় 12 থেকে 14টি লাইন আমরা লিখি,
তো সেইভাবে মানে মূল পৃষ্ঠার 2 থেকে 3 ভাগের 1 ভাগ আমরা লিখব এবং উপসংহার লেখার সময় অবশ্যই নিজের মনোভঙ্গি বা বিচার বিশ্লেষণ লিখতে পারবো। সেক্ষেত্রে ভূমিকার চেয়ে উপসংহার একটু ছোট হবে। মূল বিষয়টিকে যখন ফোকাস করে আমরা প্রতিনিয়ত লিখে যাব, তখন সেখানে আমরা এখানে তথ্য নির্দেশিকা বা পয়েন্টস ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে যিনি পরীক্ষক তোমার খাতা মূল্যায়ন করবেন, তিনি কিন্তু সহজেই ধারণা পাবেন তুমি কোন তথ্য নির্দেশিকায় কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছ। একুশের চেতনা আমাদেরকে কি শেখাচ্ছে? একুশের চেতনায় বর্তমান প্রজন্ম কতটা উদ্বুদ্ধ? একুশের চেতনা দ্বারা আমরা কতটা উজ্জীবিত? আমরা আমাদের যেই আহ, আহ, যেই আহ, স্বতঃস্ফূর্ত আন্দোলন নিয়ে আমাদের একুশের সংগ্রাম হয়েছিল, সেটা কতটা পূর্ণ হয়েছে, কতটা আমাদের অপ্রাপ্তি রয়েছে, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে ফোকাস করতে হবে। এরপরে আমরা অবশ্যই পয়েন্টস আকারে লিখব বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে বা সাম্প্রতিক বাংলাদেশের ক্ষেত্রে সেই একুশের চেতনা, সেই ভাষা চেতনা, সেই সংগ্রামী চেতনা কতটা অত্যুজ্জ্বল, সেই বিষয়টাকে আমরা ফোকাস করব। এছাড়া দেখো, পদ্মা সেতু আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা করেছে। সেই পদ্মা সেতু আমরা অবশ্যই লিখব। এই পদ্মা সেতু আমাদের জাতীয় জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ, দক্ষিণবঙ্গের মানুষের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ, সামগ্রিক অর্থনীতিতে এই পদ্মা সেতুর গুরুত্ব কতটুকু, এমনকি সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় এটা কতটা গুরুত্ব বহন করে, এমনকি দক্ষিণ এশীয় যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা জাতীয় ক্ষেত্রে তো অবশ্যই আছে, দক্ষিণ এশীয় যে যোগাযোগ ব্যবস্থা, সেখানেও কিন্তু পদ্মা সেতুর যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বগুলোকে কিন্তু আমরা তুলে ধরব পয়েন্টস আকারে বা তথ্য নির্দেশিকা আমরা এখানে ব্যবহার করব। এবং এই পদ্মা সেতু যখন লিখব, তার পটভূমি থেকে, নির্মাণ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিব। এমনকি এটা আমাদের যে জাতীয় চেতনার ক্ষেত্রে, এই জাতীয় চেতনার ক্ষেত্রেও কিন্তু পদ্মা সেতুর একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সকল প্রতিকূলতাকে এড়িয়ে এই যে পদ্মা সেতুর বাস্তবায়ন, সেটা কতটুকু চ্যালেঞ্জের সম্মুখীন ছিল, সেটাকে উপেক্ষা করে পদ্মা সেতু কিভাবে আমাদের বাস্তব রূপ নিল, সেটাকে কিন্তু আমরা এখানে গুরুত্ব দিব। এভাবে করে আমরা যদি 14 থেকে 15টি পয়েন্টস আকারে লিখতে পারি। এখানে আরেকটি বিষয় কিন্তু গুরুত্ব দিতে হবে। এখানে আমরা পরিসংখ্যান ব্যবহার করব। পরিসংখ্যানের সাথে সাথে আমরা তথ্য নির্দেশিকা, ডেটা, তথ্য, উপাত্ত, এগুলো আমরা ব্যবহার করলে আমাদের এই লেখার মানটি বৃদ্ধি পাবে বা সমৃদ্ধ হবে। মনে রাখবো, এক্ষেত্রে আমরা যখন প্রবন্ধ লিখব, আমরা অবশ্যই উদ্ধৃতি ব্যবহার করব। উদ্ধৃতি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কবিতা এবং যে সংবাদপত্রের উদ্ধৃতি ব্যবহার করতে পারি, জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থার উদ্ধৃতি ব্যবহার করতে পারি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উদ্ধৃতি আমরা ব্যবহার করতে পারি। প্রাসঙ্গিক ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, এমন যেন না হয় তুমি কোনো একটা উদ্ধৃতি দিয়েছ, কিন্তু তোমার ওই তথ্য নির্দেশিকা বা পয়েন্টের সাথে এই উদ্ধৃতির কোনো মিল নেই। মিল রেখে অবশ্যই আমরা এটা লিখব। এবং এই তথ্য নির্দেশ আমরা যখন এই উদ্ধৃতিগুলো দিব, আমরা ভিন্ন কালার, যেমন নীল কালার, এটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এবং পরিপাটি যেন হয়, এখানে যেন ওভার রাইটিং যেন না হয়, যেটা লিখছি সেটা যেন ঘিঞ্জি না হয়, কোনো একটি লাইন বড়, কোনো একটি লাইন ছোট, এরকম যেন না হয়। এবং আমরা অবশ্যই যখন এটা লিখব, আমাদের যে টাইম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু খুব গুরুত্বের সাথে করতে হবে। অর্থাৎ কোনোটির জন্য আমরা খুব বেশি সময় নিয়ে নিব না, কোনোটির জন্য আমরা খুব অল্প সময় নিব না। যেমন ধরো, আমরা বাংলা ব্যাকরণে যে 30 নম্বর আছে, তার জন্য আমরা 30 নম্বর দিতে পারি, 30 মিনিট সময় দিতে পারি। আমাদের যেটা আমাদের পারিভাষিক শব্দ ছিল 10টি, এই 10টি লেখার জন্য আমরা সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট সময় আমরা ব্যয় করব। এরপরে পর্যায়ক্রমে আমরা আমাদের যে রচনা রয়েছে, এই রচনার জন্য শেষের 50 মিনিট আমরা রেখে দিতে পারি, অথবা 1 ঘন্টা সময় রেখে দিতে পারি। বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা
ওই টাইমের ফ্রেমে ফেলেই আমরা আগের থেকেই কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট করে যাব পরীক্ষার হলে, যে কোনটা আমরা কত সময় লিখব। সেক্ষেত্রে আমরা রচনার জন্য 50 থেকে 1 ঘন্টা এবং ব্যাকরণের জন্য আমরা 30 মিনিট এবং পারিভাষিক শব্দের জন্য 6 থেকে 7 মিনিট। বাকি যে সময়টি আছে, এই বাকি সময়টি অর্থাৎ বাকি যে 1.5 ঘন্টা সময় থাকবে, এই 1.5 ঘন্টা সময় বাকি যে 4টি বিষয় আছে, 4টি বিষয়ের জন্য আমরা ভাগ করে নিব। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব যে প্রবন্ধের জন্য আমাদের বিষয়বস্তু উপস্থাপনের জন্য রয়েছে 15 নম্বর এবং রচনা শৈলীর জন্য রয়েছে 5 নম্বর। এই বিষয়গুলোকে মাথায় নিয়েই কিন্তু আমি এখানে দেখো কতগুলো আমি সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা এই বিষয়গুলো যদি দেখো তাহলে কিন্তু কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন ধরো, আমরা জানি স্বপ্নের পদ্মা সেতু বা বাংলাদেশের উন্নয়ন, এটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটি বোর্ডের জন্য। গতবার রাজশাহী বোর্ডে এটা এসে গেছে এবং অন্যান্য বোর্ডের জন্য, এবং এটা গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা জানি মহান মুক্তিযুদ্ধের চেতনা, আজকের বাংলাদেশ, এর সাথে 21-এর চেতনা বা বর্তমান বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ। অথবা ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান নির্ভর যে রচনাগুলো আছে সেটা কিন্তু আমরা পড়তে পারি। ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ আমরা পড়তে পারি। আধুনিক বা তথ্য প্রযুক্তি যে বাংলাদেশ, সেটা পড়তে পারি। কিংবা মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, সেগুলো আমরা দেখতে পারি। এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু এখান থেকে কমন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে কমন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের মতো তোমাদের ব্যাকরণের এবং নির্মিতির যে ক্লাস। এরপরে যদি কারো কোনো পরামর্শের দরকার হয় তোমরা কিন্তু মন্তব্য করতে পারো, আমি সেখানে পরামর্শ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো ধন্যবাদ এই পর্যন্ত।